পরপর 3 উইকেট হারিয়ে চাপে ছিল রোহিত শর্মার দল অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল। কিন্তু যতই বেলা গড়িয়েছে ততই রোহিত শর্মার যে চওড়া ব্যাট, সেই চওড়া ব্যাট কিন্তু ইংরেজদের বোলারদের শাসন করেছে। প্রথমে রোহিত শর্মার সেঞ্চুরি, তারপর তার সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছে রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজাও কিন্তু আজকে টেস্টে সেঞ্চুরি করেন এবং সরফরাজ খান তিনিও কিন্তু আজকে জীবনের প্রথম টেস্ট ম্যাচ তিনি খেলেন এবং জীবনের প্রথম টেস্ট ম্যাচে তাকে আজকে ভারতীয় দলের যে ক্যাপ দেন হচ্ছে ভারতের অন্যতম কিংবদন্তি প্রাক্তন স্পিনার অনিল কুম্বলে, এবং তিনিও আজকে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন জীবনের প্রথম ম্যাচ খেলে। এই মুহূর্তে চলে যাব যে কি অবস্থায় ভারত রয়েছে এবং আগামীকাল ভারতের কি লক্ষ্য হবে খেলতে নেমে, তা নিয়ে আমরা কথা বলে নেব আমাদের ক্রীড়া প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বহুদিন বাদে রোহিত অন্তত সাদা বলের ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলো, কি বলবে? দেখো, শুধু সেঞ্চুরি নয়, একটা দায়িত্বশীল ইনিংস কিন্তু আজকে উপহার দিয়েছে। যখন টসে জয়লাভ করে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয়, সেখানে কিন্তু ভারতীয় দল চরমভাবে বিপর্যস্ত হয়। কারণ ভারতের ৩৩ রানে ৩টি উইকেটের পতন ঘটে এবং সেখানে যশস্বী জাসওয়াল ওপেনার 10 রানে আউট হয়। শুভমান গিল 0 রানে প্যাভিলিয়নে ফিরে এবং রজত পাতিদার যে অভিষেক হয়েছিল আজকের ম্যাচে, সেই রজত পাতিদারও কিন্তু 5 রানে প্যাভিলিয়নে ফিরে যায়। এই জায়গায় কিন্তু একটা চাপ তৈরি হয় রোহিতের উপর, অর্থাৎ অধিনায়ক হিসেবে রোহিত শর্মা কতটুকু নিজেকে তুলে ধরতে পারে বা এই টিমকে কতটুকু খাদের কিনারা থেকে তুলে আনতে পারে। সেখানে কিন্তু দক্ষ পাইলটের ভূমিকায় দেখা গেল আজ রোহিত শর্মাকে। কারণ রোহিত শর্মার অনবদ্য যে 131 রান 196 বলে এবং তার সাথে জুটি বেঁধেছিল দীর্ঘদিন পর রবীন্দ্র জাদেজা, এই দুজনের এই চড়া ব্যাট থেকে কিন্তু ভারতীয় দল একটা মজবুত স্কোর প্রথম দিনের শেষে তৈরি করেছে। এবং সেখানে রবীন্দ্র জাদেজা যদিও এখনো উইকেটে রয়েছে, 212 বলে 110 রান করেছে এবং সেখানে যখন রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরে 131 রানে, সেই জায়গায় রবীন্দ্র জাদেজা এবং সরফরাজ খান, তুমি যেটা বলেছো যে সরফরাজ খান কিন্তু আজ প্রথম অভিষেক হয়েছে ভারতীয় ক্রিকেট দলে এবং সেখানে অভিষেক ম্যাচে কিন্তু একটা টি-20 ম্যাচের মতো উপহার দিয়েছে। 66 বলে 62 রান করে প্যাভিলিয়নে ফিরেছে, যদিও সেক্ষেত্রে রান আউট হয়ে সরফরাজ খানকে প্যাভিলিয়নে ফিরতে হয়। এই পরিস্থিতিতে বিপ্লব দা, তোমায় একটু থামাবো। এই মুহূর্তে বহুদিন বাদে টেস্ট ক্রিকেটে তার যে চিরাচরিত ভঙ্গি, রোহিত শর্মা অর্থাৎ যাকে আমরা হিটম্যান বলি, সেই হিটম্যানের যে চিরাচরিত ভঙ্গি, সেই ভঙ্গিকে কিন্তু তিনি আজকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন। অর্থাৎ সাদা বলে অনেকটাই তিনি দায়িত্বশীল আচরণ করলেন, ক্রিজে যোগ্য বলকে যোগ্য সম্মান দিলেন। সেই জায়গাতে কি মনে হয় যে বলটাতে লাস্ট পর্যন্ত তিনি হুক করে মারতে গেলেন, সেটা যদি না হতো তাহলে কি আজকে রোহিত শর্মা একটা 200 রানের ইনিংস গড়তে পারতো না? কি মনে হয়? নিশ্চয়ই হুক করতে গিয়ে, যদিও এটা আনসার্টেনলি, কিন্তু সেটা হুক করতে গিয়ে রোহিত শর্মা আউট হয়েছেন, ক্যাচ আউট হয়েছেন ব্যান স্টোকের হাতে মার্ক উডের বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রোহিত শর্মা আজকের এই জায়গায় যদি আজ আউট না হতেন, তাহলে কিন্তু একটা বড় ইনিংস খেলার সুযোগ থাকতো। শুধু খেলার সুযোগ নয় নীল, আজকে আমরা জানলাম যে আইসিসি টি-20 ক্রিকেটের জন্য বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হবে জুন মাসে, সেখানেও কিন্তু রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ রোহিত শর্মার উপর কিন্তু ভারতীয় দলের যে পাইলটের যে দায়িত্ব, সেই টিমটাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে রোহিত শর্মা কিন্তু নিজেকে আবারও প্রমাণ করে দিলেন যে হিট ব্যাটসম্যান কতটুকু তিনি ধরতে পারেন। এবং আজকের এই রোহিতের 100 রান, যে অনবদ্য যে 100 রান 131 রানে প্যাভিলিয়নে ফিরেছেন ঠিকই, কিন্তু এই একটা ক্রুশিয়াল জায়গায় কিন্তু ভারতকে আজ এনে দিয়েছেন, যার কারণে প্রথম দিনের শেষে ভারতীয় দল 86 ওভারে 326 রান করেছে, যদিও পতন ঘটেছে 5টি উইকেটের। তবে নীল, আমি বলবো যে রোহিত শর্মা এবং এই রোহিত শর্মাকে আত্মবিশ্বাসটা কিন্তু আরো বেশি বাড়িয়ে দিয়েছে মিডল অর্ডারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রবীন্দ্র জাদেজা। বিপ্লব দা, তোমাকে আরেকটা প্রশ্ন এই মুহূর্তে করব। রবীন্দ্র জাদেজা যিনি চোট সারিয়ে ফিরলেন, সদ্য দলে ফিরলেন, সেই রবীন্দ্র জাদেজাও কিন্তু আজকে দেখলাম সেঞ্চুরি করতে, এবং যে সময়টা তিনি সেঞ্চুরি করলেন সেটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে মিডল অর্ডারে নিজেকে বহুদিন বাদে অন্তত টেস্ট ক্রিকেট ম্যাচে রবীন্দ্র জাদেজা মেলে ধরলেন, এইটাকে কিভাবে ব্যাখ্যা করছে ক্রিকেট বিশ্ব?
দেখো, ক্রিকেট বিশ্ব রবীন্দ্র জাদেজার যখন চোট পেয়েছিল তখন আবার দলে ফিরে আসাটা এবং দলে ফিরে আসার পর একটা কিন্তু প্রত্যেক খেলোয়াড়দের, সেটা ক্রিকেট নয় বিভিন্ন খেলার ক্ষেত্রেও কিন্তু একটা চাপ তৈরি থাকে। কারণ একটা হলো নিজের প্রস্তুতির মধ্যে থাকে বা নিজেদের দুর্বলতা, যে আমি চাপ কাটিয়ে নিজেকে কতটুকু স্বাভাবিক ছন্দে টিমে দিতে পারবো বা নিজেকে কতটুকু আমি হাইলাইট করতে পারবো। সেই জায়গায় কিন্তু আজ রোহিত শর্মার সাথে রবীন্দ্র জাদেজা যে জুটিটা বেঁধেছে সেটা অসাধারণ জুটি এবং একদম টোটালি ফিট হিসেবে ব্যাটসম্যান হিসেবেই কিন্তু রয়েছে। কারণ 212 বল টেস্ট করে 110 রানে রবীন্দ্র জাদেজা কিন্তু এখনো উইকেটে, অর্থাৎ আত্মবিশ্বাসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং যার কারণে কিন্তু রবীন্দ্র জাদেজাকে সাপোর্ট পেয়ে কিন্তু সরফরাজ খান আজ অভিষেক হয়েছে প্রথম ম্যাচে এবং অভিষেক ম্যাচে কিন্তু একদিকে যখন রবীন্দ্র জাদেজা অনেকটাই উইকেটে ছিল, দীর্ঘ সময় উইকেটে ব্যাটিং বলের উপর নজর রেখেছিল, সেই জায়গায় সরফরাজ খান কিন্তু বেপরোয়া ইনিংস খেলেছে, 9টি 4 এবং 1টি 6 তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করব বিপ্লব দা। এটা সকল ভারতীয় ক্রিকেট বোদ্ধাদের একটা প্রশ্ন, যে সরফরাজ খান টানা 3 বছর রঞ্জি ম্যাচে অনবদ্য ফর্মে ছিলেন তিনি, তারপরেও তাকে ভারতীয় দলে জায়গা দেওয়া হচ্ছিল না, নির্বাচকরা তার দিকে তাকাচ্ছিলেন না। সেই জায়গা থেকে সরফরাজ খান কিন্তু একবার বলেছিলেন অভিমান করে যে তিনি দেশের বাইরে গিয়ে এবার অন্য কোনো দেশের হয়ে ক্রিকেট খেলতে চান। তারপর আজকে তার দলের অন্তর্ভুক্তি এবং তিনি দলের সুযোগ পেলেন এবং সুযোগ পেয়েই কার্যত নিজের আজকে জাত চেনালেন। যে সরফরাজ খানের ফিটনেস নিয়ে বহু কথা হচ্ছিল, কিন্তু সেই সরফরাজ খানের যে আজকে অনবদ্য ফুটওয়ার্ক, যেভাবে একের পর এক বল তিনি কখনো স্পিন বলে বিশেষ করে একের পর এক পুল মারলেন, যেভাবে স্টেপ আউট করলেন এবং অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো যেভাবে তিনি 2টো কি 3টে 4 মারলেন গ্লান্স করে, সেই জায়গা থেকে আজকের পর কি আর এই সরফরাজ খানকে বলা যাবে যে তার ফিটনেস কম, তার ফিটনেসের জন্য তিনি ভারতীয় দলে অন্তত লং টাইম তাকে ভাবা হবে না? কি বলবে? না, লং টাইম ভাবে না। যেটা দেখো, যেটা কথা হয় যে নির্বাচকদের, কারণ নির্বাচকদের সমস্যার কারণে আমরা শুধু সরফরাজ খান নয়, বেশ কিছু ক্রিকেটারকেও আমরা দেখেছি যে দলের বাইরে থাকছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচে অভিষেক ম্যাচে যেভাবে তার চওড়া ব্যাট এবং যেভাবে নিজেকে তিনি প্রতিষ্ঠা করলেন এবং নিজের জাত কিন্তু চিনিয়ে দিলেন। কারণ হিট আমরা যেটা দেখেছি যে রোহিত শর্মাকে নিয়ে অনেক সময় অধিনায়কের শুরুর আগে কিন্তু অধিনায়কের দায়িত্ব পালন করার আগে রোহিত শর্মাকে নিয়ে অনেক বিদ্রুপ হয়েছে, অনেক কিন্তু রাহুল দ্রাবিড়কে নিয়েও হয়েছে, কিন্তু সেই জায়গায় যখন তারা দলে এসেছেন কিন্তু তারা কিন্তু চিনিয়ে দিয়েছিলেন। আজ কিন্তু অভিষেক ম্যাচে সরফরাজ কিন্তু সেটাই প্রমাণ করে দিলেন, অর্থাৎ যে সমালোচকদের মুখে কিন্তু ধামাক উঠে দিলেন সেই সরফরাজ খান, প্রমাণ করে দিলেন যে সরফরাজ খান টেস্ট ক্রিকেটে যদি এতটুকু বিধ্বংসী হতে পারে এবং মাত্র 63 বলে 62 রান করতে পারে, সেক্ষেত্রে টি-20 কিংবা অন্যান্য যে কোনো ম্যাচ এবং আইপিএল বা একদিবসীয় ম্যাচে কিন্তু সরফরাজ খান ভারতীয় দলের হয়ে একটা বিধ্বংসী ইনিংস উপহার দিতে পারে বা একটা বড় প্রমাণ হতে পারে। নীল, হ্যাঁ, এবার তোমাকে যে প্রশ্নটা করবো, কালকে ভারতীয় দলের কি কি স্ট্র্যাটেজি থাকবে? শুরুতে কি ভারতীয় দল অবশ্যই শেষের দিকের ব্যাটাররা এখন খেলবে, শুরুতেই কি ভারতীয় দল একটু দেখে শুনে খেলবে? মানে অন্তত লাঞ্চের আগে কি একটা 400-র একটা টার্গেট নেবে, না যেহেতু টেলেন্ডার পরপর তারা একেবারে একটা আক্রমণাত্মক ইনিংস খেলে 400 রান করার চেষ্টা করবে? কি মনে হয় কালকে ভারতীয় দলের প্রথম যে 1 ঘন্টা, তারপরের সেশনে আরো 1 ঘন্টা এবং এই যে লাঞ্চের আগে প্রায় 2.5 ঘন্টার যে সেশন, সেই সেশনে ভারতীয় দলের স্ট্র্যাটেজি কি থাকবে? দেখো, বর্তমানে উইকেটে রবীন্দ্র জাদেজা রয়েছে এবং তার সহযোদ্ধা রয়েছে কুলদীপ যাদব, দুজনেই কিন্তু উইকেটে পড়ে থাকার মতো, কারণ দুজনের কিন্তু টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা আছে। এই ক্ষেত্রে নীল আমি বলে রাখি 326 রান এই সময়ে ভারতের 5 উইকেট, আরো 5 উইকেট, যদিও 7-8 উইকেটের পরে যদি বলা যায় যে টেস্ট অর্ডার ব্যাটসম্যানরা ততটা নির্ভরশীল নয়, তবে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা, যেহেতু রবীন্দ্র জাদেজা একদম টোটাল ফর্মে রয়েছে এবং উইকেটের নজর রয়েছে, দৃষ্টি রয়েছে তো সম্পূর্ণ বলের উপর, কালকে যদি কুলদীপ যাদব একটা জায়গা ধরে রাখতে পারে তাহলে কিন্তু এদিকে আর দরকার 74 রান। 74 রান যদি করতে পারে তাহলে 400 রানের লক্ষ্যটা পৌঁছাবে। তবে 400 থেকে 450-র মধ্যে যদি কালকে দ্বিতীয় দিনে বা প্রথম মেলাতে করে নেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকি নিয়ে নিতে পারবে ভারতীয় দল বা রোহিত ক্রিকেট। কারণ এক এক যে আমরা জানি যে 3টি সিরিজ ম্যাচে টেস্টের সিরিজে 1-1 হয়েছে এবং তৃতীয় টেস্টে যদি অমীমাংসিত থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দল ঘরের মাটি থেকে সিরিজ হাতছাড়া করবে।
এই পরিস্থিতিতে আমার মনে হয় 400 কিংবা 425-এর মধ্যে যদি ভারতীয় দল প্রথম ইনিংসে শেষ করে নেয় এবং দ্বিতীয় বেলাতে উইকেটে যদি স্পিন দিয়ে ভারতীয় দল শুরু করতে পারে এবং সেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের প্রথম সারির ব্যাটসম্যানদের চাপে ফেলে দিয়ে বা প্যাভিলিয়নে ফেরাতে পারে, তাহলে কিন্তু একটা জেতার সুযোগ থাকবে। যেহেতু দীর্ঘ পেস বোলিং এ উইকেট ভেঙে যাবে এবং সেই জায়গায় স্পিন কিন্তু ভারতীয় দল এবার যেহেতু স্পিনাররা নিয়ে খেলছে, তাতে কিন্তু স্পিনাররা বাজিমাত করতে পারে এবং তাতে বোঝা যায় যে একটা ফয়সলা হতে পারে এই তৃতীয় টেস্ট। একেবারে ধন্যবাদ বিপ্লব দা, তোমাকে অনেকক্ষণ তোমাকে ধন্যবাদ মার্জনা করবেন। আগামীকাল ভারতের লক্ষ্য অবশ্যই থাকবে একটা 400 রানের গন্ডি পার হওয়া। 400 রানের যদি গন্ডি পার হওয়া যায় তাহলেই কিন্তু ভারতীয় দল অনেকটাই চাপমুক্ত হয়ে ভারতের যারা স্পিনার তারা কিন্তু বোলিং করতে পারবেন এবং ভারতীয় স্পিনারদের কাছে যদি 400 রান দেওয়া যায় তাহলে নিশ্চিত কিন্তু তারা একটা প্রথম ইনিংসে যাতে ভারতকে যাতে আরো বেশি সুবিধা করে দেওয়া যায় তার জন্যই কিন্তু ভারতের যে স্পিনিং যে বোলিং বাহিনী তারা কিন্তু ঝাঁপাবে। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আবার ফের আমরা অন্য কোনো খবরে ফিরে আসছি।